আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা রিসেন্ট কয়েকটা ক্লাসে গণিতের একদম বোরিং বোরিং যে উপাদ্যগুলো পড়তেছি, এগুলা পড়ে অনেকে খুব বোর হচ্ছি। তো আজকে আমরা যে পদার্থবিজ্ঞানের একটা টপিক নিয়ে আলোচনা করব, এবং তা যে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রগুলো এগুলা আমরা যারা ইভেন সায়েন্সে পড়ি না, তাদের কাছে ব্যাপারগুলো অনেক ইন্টারেস্টিং লাগবে। অন্তত প্রথম সূত্রটা সবার কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে। আচ্ছা, তো এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র তিনটা। তো তিনটার মধ্যে প্রথম যে সূত্রটা, সেটা যে প্রথম সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। তো এখানে বলা হইলো যে আমরা যদি অনেকগুলো বস্তুকে যদি উপর থেকে ফেলে দিই এবং তারা যদি বিনা বাধায় পড়তে থাকে, তাহলে তারা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। এটা একটা রিয়েল এক্সাম্পল এমন হতে পারে যে আমরা যদি 5 তলা একটা বিল্ডিং এর ছাদ থেকে আমরা যদি এক টুকরা তুলা এবং একটা যে লোহার বলকে ফেলে দিই, তাহলে দুইটা জিনিসই একসাথে মাটিতে পড়বে। আচ্ছা, এই কথাটা বলার পরে অনেকে এখন আমরা চিন্তা করবো যে আসলে কি এটা সম্ভব, বা আদৌ কি এটা হতে পারে? তো এখন আসলেই হতে পারে। কিভাবে হতে পারে? এখানে একটা কথা বলা আছে, আমরা এটা বলার সাথে সাথে যেটা আমরা কল্পনা চিন্তা করছি যে একটা তুলা একদম হেলে দুলে পড়তেছে, আর একটা বল একদম সোজা ডিরেক্ট গিয়ে মাটিতে পড়বে, তাই না? সেক্ষেত্রে তুলাটা অনেক পরে পড়বে। তো এখানে যে আমরা যেটা চিন্তা করছি, এখানে বাধা আছে, এখানে বাতাসের বাধা আছে, বাতাসের বাধার কারণে তুলাটা খুব স্লোলি পড়বে, তাই না? আর লোহার বলটা যে যেহেতু তার যে ভর বেশি, তাহলে ওজনের কারণে সে বাতাসের বাধাটা তুলার মতো পাবে না, তুলা অনেক বেশি বাধা পাবে, এজন্য তুলা আস্তে পড়বে। আর লোহার যে বলটা, সে তার ভরের কারণে সে বাধাটাকে উপেক্ষা করে দ্রুত মাটিতে পড়বে। কিন্তু গ্যালিলিও যেটা বলছে, সেখানে বলা হয়েছে বিনা বাধায়। তার মানে আমরা যদি বাতাসকে বাদ দিয়ে দিই, বাতাসকে উপেক্ষা করি, তাহলে আমাদের যে লোহার বলটা এবং যে তুলার যে টুকরাটা, এই দুটো একই সময় একদম ঠিক একই মোমেন্টে মাটিতে গিয়ে পড়বে। এবং এটা নিয়ে যে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে। এখন হয়তো বা আমরা ইন জেনারেলি ওরকম বাধাহীন স্পেস আমরা তৈরি করতে পারবো না, কিন্তু ল্যাবে তৈরি করা যায়। তো ল্যাবরেটরির অনেকগুলো ভিডিও যে ইউটিউবে ডাউনলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, এবং তোমরা নিজেরা দেখে অনেক অবাক হবা যে আসলেই একটা তুলা এবং একটা লোহার বল একদম সেম মোমেন্টে মাটিতে পড়তেছে। দ্বিতীয় সূত্রটা, এটা আমাদের যারা আমরা বিজ্ঞান নবম দশম শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়ালেখা করতেছে, তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে দেখা যায় এই সূত্রটা থেকে এমসিকিউতে ম্যাথ আসে, আমরা অনেকে দেখা যায় এটা বুঝতে পারি না এবং না বুঝার কারণে আন্দাজে উত্তর করে ফেলি। তো আসলে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। তো দ্বিতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ আচ্ছা, তার মানে কি বিজ্ঞান গ্যালিলিও যেটা বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ সময় সমানুপাতিক। তার মানে কি সময় যে হারে বাড়বে, বেগও ঠিক একই হারে বাড়বে। আচ্ছা, আমরা অনেকে সমানুপাতিক এবং সমান এই দুইটা কথার মধ্যে একটু কনফিউজড হয়ে যায়। আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই যে সমানুপাতিকটা কি।
আচ্ছা, ফর এক্সাম্পল ধরলাম যে আমি এই রোজার ঈদে 1000 টাকা হচ্ছে সালামি পাইছি, তাই না? এবং তোমরা কেউ একজন রোজার ঈদে সালামি পাইছো ধরো 100 টাকা। আচ্ছা, তো এখন আমি যদি বলি যে সামনে রোজার ঈদে আমি যে হারে আমার সালামি বাড়বে তোমারও ঠিক একই হারে বাড়বে, মানে সমানুপাতিক ভাবে বাড়বে, তাহলে আমরা যদি এক্সাম্পল দিয়ে বলি যে আমার 1000 টাকা পাইছি এই বছর, সামনের বছর আমি সালামি পাইলাম হচ্ছে 1100 টাকা, তাহলে আমার এই যে 1100 টাকাটা পাওয়ার কারণে আমার কত টাকা বাড়ছে? আমার 100 টাকা বাড়ছে, তাই না? তাহলে তুমি যে 100 টাকা পাইছো তোমার কত টাকা হবে? তাইলে তুমি কিন্তু আমার যে হারে বাড়ছে তোমার সে একই হারে বাড়বে। এখন অনেকে মনে মনে চিন্তা করে ফেলছো যে 200 টাকা হবে, আসলে না, 200 টাকা হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার আমার যেমন 10% বাড়ছে তোমারও ঠিক একইভাবে 10%ই বাড়বে। যেমন আমার যেমন 1000 টাকা বেড়ে 1000 টাকা 10% বেড়ে এটা 1100 টাকা হয়েছে, তোমারও এখানে হচ্ছে যে 100 টাকার 10% বাড়ি এটা 110 টাকা হবে, ঠিক আছে? তাহলে আমার 10% যেমন বাড়ছে তোমারও ঠিক কি 10%ই বাড়বে। তো এখন আমরা আমাদের এখানে যদি আসি তাহলে ধরো ফর এক্সাম্পল যে আমরা যদি বলি যে আমাদের একদম শুরুতে ব্যাক ভি, আমরা যদি বলি যে ব্যাক ভি এবং সময় যদি টি হয়, তাহলে আমরা সূত্রটাকে লিখতে পারবো হচ্ছে আমাদের ভি সমানুপাতিক টি, মানে ব্যাক এবং সময় সমানুপাতিক। তো ফর এক্সাম্পল আমরা যদি ধরি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি যে আমাদের 1 সেকেন্ডে পরে ব্যাক ভি1 সমান আমরা যদি বলি যে 4, তাই না? তাহলে 2 সেকেন্ড পরে ব্যাক কত হবে? তো 2 সেকেন্ড পরে ব্যাকটা হবে হচ্ছে গিয়া 1 সেকেন্ডে যে ব্যাক প্রাপ্ত হয়েছে তার সাথে 2 সেকেন্ড হলে সেটা তার ডাবল হবে, তাহলে ওইটা হয়ে যাবে 8। এবং আমরা যদি বলি যে 3 সেকেন্ড পরে ব্যাক তাহলে কত হবে, তাহলে আমরা বলতে পারি যে 3 সেকেন্ড পরে ভি3 সমান হবে হচ্ছে, তাহলে প্রথম সেকেন্ডে যা পাইছে তার 3 গুণ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে 12। এগুলো সব এমএস ইনভার্স 1। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা গাণিতিক স্টেটমেন্টে যেতে পারি যে আমরা যদি বলি যে আমাদের 1 সেকেন্ড পরে ব্যাক হচ্ছে ভি1 এবং হচ্ছে গিয়া সময়কে আমরা যদি টি1 দিয়ে ডিফাইন করি, তাহলে আমাদের ভি1 আমরা সমানুপাতিক টি1 বলতে পারি। এখন আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। তা আমি যদি একটা কনস্ট্যান্ট ফর এক্সাম্পল একটা কনস্ট্যান্ট আমরা যদি কে ধরি, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো কি ভি1 ইজ ইকুয়াল টু কে ইন্টু টি1। তো ওখান থেকে কি লেখা যাবে? ওইখান থেকে লেখা যাবে হচ্ছে গিয়ে আমরা যদি ভি1টাকে পাশে নিয়ে আসি, টি1টাকে যদি আমরা পাশে নিয়ে আসি নিচে, তাহলে ভি1 বাই টি1 ইজ ইকুয়াল টু কে। ঠিক একইভাবে আমি যদি বলি যে আমার অন্য কোনো একটা টাইম 10 সেকেন্ড পর 15 সেকেন্ড পর সে ব্যাকটা যদি ভি2 হয় এবং আমি যদি টাইমটাকে যদি টি2 দ্বারা ডিফাইন করি, তাহলে ভি2টা টি2 এর কি হবে? সমানুপাতিক হবে। এবং আমরা সিমিলারলি সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট কে ব্যবহার করব, তাহলে ভি2 ইজ ইকুয়াল টু কে ইনটু টি2 হবে। এবং ওইখান থেকে আমরা বলতে পারবো যে ভি2 বাই টি2 ইজ ইকুয়াল টু কে। তাহলে দেখো যে আমাদের এখানে এই যে ভি1 বাই টি1 ইজ ইকুয়াল টু কে আসছে, আবার ভি2 বাই টি2 ইজ ইকুয়াল টু কে আসছে। তাহলে এখান থেকে আমরা দোনটাকে মিলাই কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে ভি1 বাই টি1 ইজ ইকুয়াল টু ভি2 বাই টি2। এবং এই সূত্রটা ব্যবহার করে আমাদের কোনো একটা নির্দিষ্ট সময়ে যদি ব্যাক দেয়া থাকে এবং অন্য একটা সময় পর যদি ব্যাক বের করতে বলে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে আমরা সেই ব্যাকটা বের করে ফেলতে পারবো। তাহলে আসা যাক হচ্ছে তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্রটা হচ্ছে এরকম, তৃতীয় সূত্রটা অতিক্রান্ত দূরত্বের সূত্র। তো তৃতীয় সূত্র কি বলা হয়েছে? তৃতীয় সূত্রে বলা হয়েছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি বলি যে অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি h দ্বারা ডিফাইন করি এবং আমরা সময়কে যদি t দ্বারা ডিফাইন করি, তাহলে আমরা লিখতে পারবো h ইজ ইকুয়াল টু টি স্কয়ার। এখন
আমরা তাহলে এখানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে 1 সেকেন্ডে যদি কোনো একটা বস্তু অতিক্রান্ত দূরত্ব যদি 4 হয়, তাহলে 3 সেকেন্ড পর কত হবে? আমরা ধরলাম যে 1 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব h1 হচ্ছে 4, তাহলে 3 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব h3 হবে কত? এই 4 কে আমরা টাইম 3 না, 3 কে স্কয়ার করলে যা পাওয়া যাবে আমরা তাকে দিয়ে গুণ করব, তাহলে আমরা 4 গুণ 3 স্কয়ার, দ্যাট মিন্স এটা হয়ে যাবে হচ্ছে কি 36 মিটার। ঠিক আছে, তো আমরা যদি এটাকে যদি আরেকটু অন্যভাবে যদি একদম স্টেটমেন্ট গাণিতিক সূত্র প্রতিপাদন করার চেষ্টা করি এটা দিয়ে, তো সেক্ষেত্রে আমরা যদি ধরি যে একটা t1 সময় পর অতিক্রান্ত দূরত্ব যদি h1 হয়, তাহলে আমরা লিখতে পারবো h1 সমানুপাতিক আলফা h1 সমানুপাতিক t1 স্কয়ার, তাই না? এখন আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠে দিতে চাই, তাহলে আমরা লিখতে পারবো যে h1 k * t1 স্কয়ার, এবং পরবর্তীতে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে আমাদের h1/t1 স্কয়ার = k। সিমিলারলি আমরা যদি বলি যে আমরা আরেকটা সময় h2 এবং t2 সময় পর অতিক্রান্ত দূরত্ব যদি h2 হয়, তাহলে আমরা লিখতে পারবো যে h2 টা t2 স্কয়ার সমানুপাতিক। তো ওখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের h2 = k * t2 স্কয়ার, এবং পরবর্তীতে আমরা লিখতে পারবো যে আমাদের h2/t2 স্কয়ার = k। তাহলে আমরা এটা এবং এটাকে একসাথে করে দোনটার যেহেতু ভ্যালু কে, তাহলে দোনটাকে আমরা একসাথে করে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে h1/t1 স্কয়ার = h2/t2 স্কয়ার। এবং আমরা এই সূত্রটা ব্যবহার করে যদি আমাদের কোন একটা নির্দিষ্ট সময় পর অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকে এবং অন্য একটা নির্দিষ্ট সময় পর অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, যেমন যদি এমন বলা হয় যে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 বা 15, তাহলে 15 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, তখন আমরা এখানে সূত্রগুলো বসাই দিয়ে সূত্রের মধ্যে আমরা ডাটা বসাই দিয়ে আমরা কাজ করে ফেলতে পারবো।